প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পুরুষ বন্ধ্যাত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার আসফার উদ্দিন শেখ 1969 সালে জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর সামিউল এবং দর্শকদেরও ধন্যবাদ। জি, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুরুষ বন্ধ্যাত্ব। একেবারে বন্ধ্যাত্ব শব্দটি শুনলে আসলে অনেকে ধরেই নেয় সেটি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়, বিশেষত পুরুষ বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝায়? বন্ধ্যাত্ব বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে কেউ বিয়ে করার পরে যদি কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া 1 বছর মেলামেশা করে এবং স্ত্রী যদি কনসিভ না করে, পেটে বাচ্চা না আসে, তখন আমরা সাধারণভাবে এটাকে বন্ধ্যাত্ব বলে থাকি। কেন হচ্ছে এই পুরুষ বন্ধ্যাত্ব? দেখা গেছে যে বন্ধ্যাত্বের কারণে 50% ক্ষেত্রে পুরুষরাই দায়ী। তো আমরা পুরুষদের উপরে এই কারণে ফোকাস করি, কারণ পুরুষদের এটা ডায়াগনোসিস করা, রোগ নির্ণয় করা খুবই সহজ। সামান্য একটা সিমেন্ট বা বীর্য পরীক্ষা করলেই এটা বলে দেওয়া যায় যে তার বন্ধ্যাত্ব এই কারণে হচ্ছে কিনা। মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো টেস্ট করতে হয়। সেই জন্য বন্ধ্যাত্ব রোগীরা যখন আমার কাছে আসে বা যে কোনো ডক্টরের কাছে গেলে আমি সাজেস্ট করবো প্রথমে তাদের একটা শুক্রাণু, বীর্যের শুক্রাণুর কি অবস্থা জানা, এবং ওইটা জেনে যদি শুক্রাণুর সমস্যা থাকে তখন কিন্তু তাকে অ্যাকচুয়ালি ট্রিট করবে একজন ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট। যদি না থাকে সেক্ষেত্রে আমরা ধারণা করব যে তার মেয়েদের কোনো সমস্যা আছে এবং সেক্ষেত্রে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনিকোলজিস্ট তাকে চিকিৎসা দেবেন। স্যার, পুরুষ বন্ধ্যাত্ব কেন হচ্ছে? পুরুষ বন্ধ্যাত্ব শুক্রাণুর সমস্যার জন্য হয়ে থাকে। শুক্রাণুর সমস্যাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুক্রাণু তৈরি না হওয়া, এটাকে অ্যাজিওস্পার্মিয়া বলে। অ্যাজিওস্পার্মিয়া মানে হচ্ছে যে বীর্যের ভিতরে শুক্রাণু নাই, জিরো, কোনো শুক্রাণুই নাই। সেটা দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে শুক্রাণু তৈরি হয় না অন্ডকোষে, আর একটা তৈরি হচ্ছে কিন্তু যে নালীটা দিয়ে আসছে সেটার ভিতরে কোথাও ব্লক আছে। সেই জন্য এটাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, কোথাও ব্লক আছে, আর একটা হচ্ছে যে কোথাও ব্লক নাই কিন্তু শুক্রাণু ঠিকমতো তৈরি হচ্ছে না, নন অবস্ট্রাকটিভ। কিন্তু এছাড়া যদি শুক্রাণুর কাউন্ট কমে যায়, যেটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, অলিগো মানে কমে যাওয়া, স্পার্ম, তার জন্যও বন্ধ্যাত্ব হতে পারে। শুক্রাণুর নড়াচড়া কমে গেলে, যেটাকে অ্যাসথেনোজুস্পার্মিয়া বলে, ওটার কারণেও বন্ধ্যাত্ব হতে পারে। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? যখন তারা বীর্য পরীক্ষা করে দেখবে যে এই সমস্যাগুলো আছে, অ্যাজিওস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া অথবা অ্যাসথেনোজুস্পার্মিয়া, অনেক সময় অলিগো অ্যাসথেনিও থাকতে পারে, সেই ক্ষেত্রে তারা দেরি না করে অবিলম্বে একজন ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের পরামর্শ নেবেন। আমরা অনেক সময় দেখি যে বীর্যের পরিমাণ সঠিক রয়েছে কিন্তু তারপরেও এই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আসলে কি করণীয়, কেন হচ্ছে এমনটি? বীর্যের যদি সঠিক থাকে সেক্ষেত্রে প্রথমে আমি বলেছিলাম যে তার ওয়াইফের বা স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। অনেক ক্ষেত্রে অলমোস্ট 90% ক্ষেত্রে কোনো না কোনো কারণ পাওয়া যায়, কিন্তু এটাও ঠিক যে 10% অ্যাটলিস্ট আছে যাদের স্ত্রীরও কোনো সমস্যা নাই, হাজব্যান্ডেরও কোনো সমস্যা নেই, তারপরেও বন্ধ্যাত্ব হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পেশেন্ট ধৈর্য ধরতে বলি, এবং এদের অধিকাংশ ক্ষেত্রে 90% একটু সময় লাগে, কিন্তু তারা বাচ্চা কাচ্চা নিতে পারে ভবিষ্যতে এবং হয়। পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে না, উনি আসলে এই সমস্যায় ভুগছেন? রোগীরা প্রথমে আমাদের কাছে আসলে আমরা যেটা দেখি তার ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা টেস্টিস বা অন্ডকোষটা দেখি, এটার সাইজ ঠিক আছে কিনা। অনেক সময় টেস্টিসগুলো অ্যাট্রফি বা ছোট হয়ে যায়, এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা কারণ হতে পারে যে ওখানে শুক্রাণু তৈরি হচ্ছে না। তাছাড়া যে নালীটা দিয়ে আসে সেটাকে আমরা বলি ভাস ডিফারেন্স, এটা ফিল করা যায় হাত দিয়ে, এটা আমরা দেখি ভাসটা আছে কিনা, ওয়েল ডেভেলপ কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু ভাস থাকে না, অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে এটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, আসতে পারছে না।
অনেক ক্ষেত্রে হাত দিয়ে আমরা আরেকটা অসুখ ফিল করতে পারি যেটাকে ভেরিকোসিল বলে। ভেরিকোসিল থাকলে কিন্তু স্পার্ম ঠিকমতো তৈরি হয় না, অলিগোস্পার্মিয়া, অ্যাসথেনোস্পার্মিয়া হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওটা ডায়াগনোস করতে পারি। আর টেস্টের মধ্যে যদি বলা হয়, প্রথমে তো শুক্রাণুর আছে কিনা আমরা সিমেন পরীক্ষা করি, তারপরে কিছু হরমোনাল প্যারামিটার দেখা হয় যেমন টেস্টোস্টেরন লেভেল। সেকেন্ড যে হরমোনটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে FSH, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এটা যদি নর্মাল থাকে তাহলে লাইকলি এটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, আর যদি নন অবস্ট্রাকটিভ হয়, তো টেস্টিস যদি শুক্রাণু তৈরি করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু FSH লেভেলটা হাই হয়ে যায়। সো এটা একটা আমাকে ইনিশিয়াল আইডিয়া দিল যে এটা কি কারণে হচ্ছে। পরবর্তীতে যেটা আমরা করি, যদি মনে করি যে এটা নন অবস্ট্রাকটিভ, কনফার্ম করার জন্য আমরা অন্ডকোষ থেকে নীল দিয়ে অনেক সময় টিস্যু এনে দেখি যে ওখানে স্পারমাটোজেনেসিস হচ্ছে কিনা, আর অবস্ট্রাকশন আছে কিনা দেখার জন্য কিছু টেস্ট আছে। অবস্ট্রাকশন কয়েকটা লেভেলে হতে পারে, যেমন যে নালীটা গিয়ে আলটিমেটলি প্রস্রাবের রাস্তায় ওপেন হয় এবং সেখান দিয়ে বীর্য আসে না, তো যেখানে ওপেন হয় প্রস্রাবের রাস্তায় ওটাকে ইজাকুলেটরি ডাক্ট বলে, ওইখানে ব্লক থাকে অনেক ক্ষেত্রে। সেটা আমরা সিস্টোস্কোপি করে ওটা দেখতে পারি যে ব্লক আছে কিনা। আর একটা হচ্ছে যে আমরা কিছু মাইক্রো সার্জারি এসছে, আমরা এর এক্সপ্লোর করে ভাসটা চেক করি, ভাসের ভিতরে কোথাও ব্লক আছে কিনা। যদি ভাসের ভিতরে কোথাও ব্লক থাকে এবং শুক্রাণু থাকে, সেই ক্ষেত্রে অত্যাধুনিক মাইক্রো সার্জারি এসছে, আমরা নিয়মিত এগুলো করি। এগুলোকে ভাসো ইপিডিডাইমাল বা ভাসাল অ্যানাস্টোমোসিস বলে। এগুলো করলে আবার স্বাভাবিক নিয়মে কিন্তু শুক্রাণু আসা শুরু হয় এবং বাচ্চা কাচ্চা হয়। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে আপনারা কাউন্সেলিংটি কিভাবে করেন এই পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে? পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা তাদের বলি যে আপনাকে স্টেপ বাই স্টেপ আমরা তাদেরকে শুক্রাণুর সমস্যা থাকলে সেগুলো কারেক্ট করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্লক নাই কিন্তু প্রোডাকশানের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা হরমোন কোরিওনোগোনাডোট্রপিন হরমোন সেটা দিয়ে স্টিমুলেট করি, তাকে আবার কিছুদিন পরে ফলো আপ করি যে তার শুক্রাণু তৈরি হচ্ছে কিনা। অনেক সময় আমরা দেখি যে তার অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি আছে কিনা। অনেক সময় তার আমরা ক্যারিওটাইপ করি, যে স্পেশালি অনেকে বারবার মিসক্যারেজ হয় বা শুক্রাণুর অনেক ধরনের টেরাটোজোস্পার্মিয়া অ্যাবনর্মালিটি থাকে, দেন আমরা তার ওটাকে ক্যারিওটাইপ মানে জেনেটিক অ্যানালাইসিস করি। এগুলো স্টেপ বাই স্টেপ করি রুগীদের। এক্ষেত্রে আমি বলবো যে বন্ধাত্বে যারা চিকিৎসা নেবে এদের কিন্তু ধৈর্য বা পেশেন্স খুব ইম্পর্টেন্ট। ইটস নট লাইক সামান্য একটা অসুখ হয়েছে আমি অ্যান্টিবায়োটিক বা ওষুধ দিয়ে দিলাম ভালো হয়ে যাবে, ধৈর্য রাখতে হবে। কিন্তু আমাদের কাছে যে রুগীরা আসে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একসময় তারা সফল হয়, কারণ খুঁজে পাওয়া যাবে এবং এটা চিকিৎসা দিলে ভালো হয়ে যায়, তারা বাচ্চা কাচ্চা নিতে পারে। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনি বলছিলেন মাইক্রো সার্জারি, এই মাইক্রো সার্জারি বিষয়টি আসলে কি? মাইক্রো সার্জারি হচ্ছে একটা সার্জারি যেটা অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে করা হয়। আমরা খালি চোখে এই সূক্ষ্ম নালীগুলো ভাস তারপরে ইপিডাইমিসের টিউবিউলগুলো দেখা যায় না। আমরা যখন অপারেটিং মাইক্রোস্কোপে দেখি ওটা প্রায় 6 to 20 টাইমস 20 গুণ পর্যন্ত বড় করে দেখা হয়। সো প্রত্যেকটা টিউবিউল কোথায় শুক্রাণু আছে আমরা ওখান থেকে স্যাম্পল নিয়ে আমাদের অপারেটিং থিয়েটারে মাইক্রোস্কোপ থাকে, সেখানে আমরা চেক করি যে শুক্রাণু আছে কিনা। যদি আমরা শুক্রাণু পাওয়া যায় তারপরে আমরা ভাসের যে টিউবটা সেটা চেক করি, ওটা যদি প্যাটেন্ট থাকে সেক্ষেত্রে আমরা একটা বাইপাস সার্জারি, আমি যেটা বলছিলাম যে ভাসো ইপিডিডাইমাল অ্যানাস্টোমোসিস, সেটা করা হয়। অনেক সময় স্পেশালি টিউবারক্লোসিস, আমাদের দেশে টিউবারক্লোসিস খুব কমন, ওই ক্ষেত্রে ওই যে ভাসের যে নালীটা ওখানে মাল্টিপল জায়গায় ব্লক থাকে, সেই ক্ষেত্রে ওই জায়গাগুলো আমরা রিসেক্ট করে আবার ভাসাল অ্যানাস্টোমোসিস করে দিই। এটা আমরা রুটিনলি করছি গত 5 বছর থেকে, আমাদের রেজাল্ট খুবই ভালো। তো ইন কন্ট্রাস্ট যদি আমরা চিন্তা করি যে IVF এটা একটা অনেক এক্সপেন্ডিচার হয়, 3-4-6 মাস বোথ কাপুলকে ইনভলভ হতে হয়, কিন্তু মাইক্রো সার্জারি করলে আমি সাধারণত সকালে মাইক্রো সার্জারি করলে সন্ধ্যায় ছেড়ে দিই। ইটস মাচ ইজিয়ার, চিপার এবং পেশেন্টের জন্য কনভিনিয়েন্ট। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে সাফল্যের যে হার সেটি কেমন দেখছেন? সাফল্যের হার আমি বলবো না 100%, যদি IVF এর কথা চিন্তা করেন এটা আমরা বলি 30 to 40%, আমাদের মাইক্রো সার্জারিতে তার থেকে বেশি 40 to 50% আমার কেসগুলোতে আমি সাকসেস দেখেছি এবং অনেকে কনসিভ করে বাচ্চা কাচ্চা পেয়েছেন। নিশ্চয়ই। IVF এর কথা বলছিলেন, IVF এর সাথে এই যে মাইক্রো সার্জারি, এই দুটির আসলে সুবিধা এবং অসুবিধা দুটি বিষয় একটু জানবো আমরা। IVF মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ওয়েতে বাচ্চা নেওয়া, ইনভিট্রো ফার্টিলাইজেশন। এটা করার ইন্ডিকেশন হচ্ছে যখন নর্মালি শুক্রাণু আসে না, তখন আমরা ইপিডিডাইমিস বা টেস্টিস থেকে শুক্রাণু সিরিঞ্জ দিয়ে অ্যাসপিরেট করে বা অন্য কোনোভাবে নিয়ে সেটা ডিম্বাণু নেওয়া হয় ল্যাপারোস্কোপি করে নিয়ে, তারপরে সেটাকে ফার্টিলাইজ করে আবার ওটা জরায়ুতে দিয়ে দেওয়া হয়। সো এটা একটা লম্বা প্রসিডিওর। প্রথমত হচ্ছে যে শুক্রাণু কালেক্ট করতে হয় মেল থেকে,
তারপরে ল্যাপারোস্কোপি করতে হয়, ফিমেলকে ল্যাপারোস্কোপি অজ্ঞান করে করতে হয়, সেখান থেকে ওভুলেশনের সময় ওভাম কালেক্ট করতে হয়, তারপরে জাইগোট তৈরি করতে হয়, আবার ওইটা দিতে হয়। সো ইটস এ লং প্রসিডিওর এবং এক্সপেন্সিভও বটে। আইভিএফের কথা আমি বলছিলাম, মাইক্রো সার্জারিটা রিলেটিভলি অনেক ইজিয়ার আমি বলবো, যদিও টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স টেকনিক, কিন্তু রুগীর জন্য অনেক আরামদায়ক। কারণ আমি যে মাইক্রো সার্জারিগুলি করি সেগুলোর জন্য রুগীকে অ্যাডমিশনও করি না, আউটডোর বেসিসে ডে কেয়ার করি। সকালে রুগীরা আসে, আমরা প্রসিডিওর করি, রাতে চলে যাই। এটা দেখা গেছে যে আইভিএফে যে খরচ তার থেকে 5 ভাগের 1 ভাগ খরচ হয়। তারপরে এটার সুবিধা হচ্ছে যে সব থেকে বড় সুবিধা ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে বাচ্চা পাচ্ছে, এটা আর্টিফিশিয়ালি করা হচ্ছে না। অনেকে রিলিজিয়াস পারপাস, অনেক কারণে তারা কিন্তু আইভিএফে যেতে চায় না, তারা চায় যে আমরা নর্মাল যে ওয়েতে বাচ্চা কাচ্চা নেব, সেই ক্ষেত্রে মাইক্রো সার্জারি একটা ওয়ে। তারপরে আইভিএফে অনেক ক্ষেত্রে কিন্তু সফল হয় না, যখন আইভিএফ করতে গিয়ে শুক্রাণু পাওয়া যায় না, তারা অ্যাকচুয়ালি সিরিঞ্জ দিয়ে শুক্রাণু টেনে আনে। যখন সিরিঞ্জ দিয়ে শুক্রাণু পাওয়া যায় না তখন কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেয়, তখন আমরা মাইক্রো সার্জারি করে, মাইক্রো ডিসেকশন করে টেস্টিস ইপিডাইমিস থেকে স্পার্ম বের করে দিই। তো মাইক্রো সার্জারি কিন্তু সব দিক দিয়ে আইভিএফ এর থেকে সুপিরিয়র, রুগীর জন্য আরামদায়ক, খরচ কম এবং সফলতাও বেশি, যেটা আমি বলেছি। মাইক্রো সার্জারি করবার ক্ষেত্রে আসলে পরবর্তী সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? এটা রুগীরা প্রায় আমাকে যখন করতে আসে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি যে মাইক্রো সার্জারি করব, করার পরে আমার কি বাচ্চা কাচ্চা হবে আবার ভবিষ্যতে, বা আমার কোনো সেক্সের সমস্যা হবে কিনা। এটা ঠিক রিভার্স, এটা যদি না করে, যেমন ভেরিকোসিলের জন্য আমরা মাইক্রো সার্জারি করি, এটা যদি না করে আস্তে আস্তে টেস্টিস ছোট হয়ে যায়, অ্যাজোস্পার্মিয়া, অ্যাসথেনোজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া আরও বাড়তে থাকে। সো করলে এগুলো কিওর হয়ে যাবে, না করলে কোনো সমস্যা, যদি প্রথমে তারা ভেরিকোসিল অপারেশন করে কোনো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা নেই, যদি মাইক্রো সার্জারি করে এর বেসিক্যালি কোনো কমপ্লিকেশন নেই বললেই চলে, কিন্তু করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষের মাথায় একটা ভুল ধারণা আছে যে এটা করলে মনে হয় বাচ্চা কাচ্চা হয় না, বা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাচ্চা কাচ্চার রাস্তায় তেমন কোনো কাজ করি না। ভেরিকোসিল করলে আমরা ভেইনগুলো বেঁধে দিই, আর এটাতে আমরা শুক্রাণু আছে কিনা টেস্ট করি এবং বাইপাস করে দিই। সেই ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে আমরা প্রায় 10 থেকে 15টা মাইক্রো সার্জারি করেছি, আমি 1000-এর বেশি মাইক্রো সার্জারি করেছি। আমি ওই ধরনের কোনো মেজর কমপ্লিকেশন, ইটস এ সিম্পল থিং, আমি দেখি নাই, বা এর জন্য রুগীর যে কোনো মরবিডিটি বেশি হয়েছে তেমন কিছু নয়, কোনো সেক্সুয়াল সমস্যাও হয় না। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে এই যখন আমরা করি তখন কিন্তু সিমেন্ট কালেকশন করে স্পার্ম ব্যাংকে রেখে দেওয়া যায় ভবিষ্যতের জন্য, যে তারা ওই শুক্রাণু ব্যবহার করে কিন্তু ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আইভিএফ এগুলো নিতে পারে। আর একটা রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে যদি ভেরিকোসিল থাকে, কারো যদি ভেরিকোসিল থাকে, তাই সে যদি আইভিএফ করতেও চায় তার আগে কিন্তু ভেরিকোসিলের মাইক্রো সার্জারি করতে হবে, তা না হলে স্পার্মের কোয়ালিটি খারাপ থাকে, ভেরিকোসিলের ফেলিওর রেট, এই কারণে আইভিএফের ফেলিওর রেট বাড়ে। আমি রিসেন্টলি অনেকগুলো রুগী দেখেছি যারা 3, 4 বার 5 বার আইভিএফ করেছে, ফেলিওর হয়েছে, কিন্তু তাদের দেখা গেছে তাদের মেজর অ্যাডভান্স স্টেজে ভেরিকোসিল আছে। তো আমি ফার্স্টে বলবো যে ভেরিকোসিল কারেক্ট করতে হবে, দেন অন্য চিকিৎসায় যেতে হবে তাদের। জি, পুরুষ বন্ধ্যাত্বের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না।
সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। মাইক্রোসার্জারি করবার পর ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করেন? মাইক্রোসার্জারি করার পরে আমি সাধারণত এগুলো এমন কসমেটিক দু একটা স্টিচ দেওয়া হয়। সো যারা আসে অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসে, তাদের রেগুলারলি স্টিচ কাটারও প্রয়োজন হয় না। তাদেরকে আমি 1 মাস পরে একটা ফলো আপ দিই, আর স্থানীয় যারা ঢাকা তাদের 7 দিন পরে একটা ফলো আপ দিই। এর পরের ফলো আপগুলো ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। রুটিন ফলো আপ 3 মাস পরে একটা আমরা করি, যে তার স্পার্ম তৈরির কোয়ালিটি, এগুলো যে সমস্যাগুলো ছিল সেগুলো ইমপ্রুভ হচ্ছে কিনা। আবার 6 মাস পরে একটা করি। এই দুইটা টেস্ট যখন আমরা করি তখন কতগুলো জিনিস করি, তার সিমেন টেস্ট করি, যে তার সিমেনের কোয়ালিটি ইমপ্রুভ করেছে কিনা, তার যে নীল স্পার্ম ছিল এগুলো টিউব অ্যানাস্টোমোসিস করার পরে এগুলো বীর্যের স্পার্ম স্বাভাবিকভাবে আসছে কিনা। তারপরে তাদের 6 মাসের পরে সাধারণত আর কোনো ফলো আপ লাগে না, তারা নর্মালভাবে আমরা ছেড়ে দিই তাদের। ইউজুয়ালি ভেরিকোসিল করার পরের দিন থেকেই রুগী বা মাইক্রোসার্জারি করার পরের দিন থেকেই রুগী না স্বাভাবিক কাজ কারবার করতে পারে। ঠিক আছে, ভারী কাজ করার জন্য আমরা সাধারণত 7 দিন বিশ্রামে থাকতে বলি তাদের। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর যারা শুনছিলেন দর্শক এদেরও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। প্রতি বছর প্রায় কিন্তু 1,24,000-এর উপরে মানুষ ফুসফুসে ক্যান্সারে মারা যায়। আপনি যদি খেয়াল করেন, যদি করোনার কথা বলেন, ডেঙ্গুর কথা বলেন, যদি 100-200 মানুষ মারা যায়, মানুষ কিন্তু পাগল হয়ে যায়, এত মানুষ মারা যাচ্ছে। কিন্তু প্রতি বছর বাংলাদেশে প্রায় 12,000 লোক ফুসফুসে ক্যান্সারে মারা যায়। এটা ফুসফুসের ক্যান্সারটা হয় যে মেইনলি যে ফুসফুসের মধ্যে কিছু মেইনলি কারণে হয়, এবং এইটাতে আপনার দেখা যায় যে মারা যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। অন্যান্য ক্যান্সারের চেয়ে ফুসফুসের ক্যান্সারটা মারাত্মক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।